আসসালামু আলাইকুম। আমি যে এই কথা দিয়েছিলাম যে আসলে ফিজিক্সের টপ 50 টপিক নিয়ে কাজ করব, তারই ধারাবাহিকতায় আমাদের চলে আসছে সেকেন্ড পার্ট 2 টা। তো আজকের পার্ট 2 তে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে টপিক 30 থেকে, এর আগের দিন আমরা 12টা টপিক শেষ করছি। টপিক 13 থেকে অ্যাটলিস্ট আমি মনে হয় 26 পর্যন্ত যেতে পারবো বা 25 পর্যন্ত যাব, এরপর আর 2টা লেকচার লাগবে। তো মোটামুটি শেষ হয়ে যাবে। আগামীকালকে হয়তো আরেকটা লেকচার আপলোড হবে, এরপরে মনে হয় 2-3 দিনের মধ্যে আরেকটা লেকচার আপলোড হবে। তার মানে এই সপ্তাহে অথবা পরের সপ্তাহের প্রথম 2-3 দিনের মধ্যে সবগুলো ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই টপ 50 টপিকটা এতটাই হেল্প করবে তোমাদেরকে, আমি মোটামুটি একটা টপিকের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি এবং সেই কনসেপ্টের পরে সকল বিশ্ববিদ্যালয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি। এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাবি, রাবি, জাবি, চবি, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। বলের এখানে আসলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানা লাগবে, সর্বপ্রথম বলের এখানে আসলে আমাদের যে জিনিসটা একটু কনসেপ্টটা জানা লাগবে সেটা কি, সেটা আসো একটু দেখো। এফ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাইয়া? সূত্র জানি এম এ। তো আমরা এটা মনে রাখি মা দিয়ে বা যেটাই মনে রাখি না এখন, এফ ইকুয়াল টু এম এ। এখন এটাকে আমরা অনেক সময় কি করতে পারি বলতো? কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি, তাই না বলতো ভাইয়া? তার মানে এফ এর আরেকটা সূত্র কি পেলাম বলতো ভাইয়া? মানে কি ত্বরণটা কি বলতো ভাইয়া? এই যে বেগ দর পার্থক্য ডিভাইডেড বাই কি বলতো ভাইয়া? সময়। তার মানে এটা কি? এটা হলো এফ ইকুয়াল টু এম এর আরেকটা ভার্সন। এর পাশাপাশি তুমি আর কি কি লিখতে পারো? আর লিখতে পারো, তুমি মনে রাখবা যে এই যে এইটাকে ত্বরণটাকে তুমি কি কি ভাবে বের করতে পারো? ত্বরণটাকে তুমি বের করতে পারো, দেখো ভাইয়া, এটাকে ডিবি বাই ডিটি লেখা যায়, আবার এটাকে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ারও লেখা যায়। মানে কি? মানে হলো যে তুমি চাইলে বেগ থাকলে তাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, আর সরণ থাকলে তাকে তুমি কি কি করবা বলো তো ভাইয়া? দুইবার ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পেয়ে যাবা? ত্বরণ পেয়ে যাবা। বুঝতে পারছো? তার মানে ত্বরণ আমরা বিভিন্ন ভাবে আনতে পারি। আর কি কি ভাবে আনতে পারি? ধরো ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে তুমি আবার ত্বরণকে কিভাবে বের করতে পারো? এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। দেখো ত্বরণের জন্য আরেকটা সূত্র। দেখো তুমি কিন্তু এক এক করে সব সূত্র পেয়ে যাচ্ছ। এটা হলো আরেকটা সূত্র। তারপরে আমরা কি কি জানি বলো তো ভাইয়া? আমরা বেসিক্যালি এই দুইটা সূত্রই ম্যাক্সিমাম টাইমে আমাদের কাজে লাগবে। আরো অনেকগুলো সূত্র জানি, বাট আমরা এই দুইটা সূত্র আর এফ ইকুয়াল টু এম এ ভি মাইনাস ইউ বাই টি, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। চলো আমরা এই টপিক দিয়ে দেখি কি কি আমাদের জন্য কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করি। প্রথম প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার একটু সাউন্ড হচ্ছে যে জায়গার মধ্যে দাঁড়াইছে। দেখো এখানের মধ্যে কি হচ্ছে, দেখো তো, 10 কেজি ভরের একটা বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হয় এত। তার মানে ভর দেওয়া আছে, দেখো বল কত দেওয়া আছে? 2F, আর তোমার এখানে কি আছে? ভর আছে, আর ত্বরণটা দেওয়া আছে কত? 60। ওকে, এখান থেকে তাহলে এফ এর মানটা কত আসতেছে বলো তো ভাইয়া? এফ এর মানটা আসতেছে 300 নিউটন। ওকে ফাইন। এরপরে কি বলছে? এরপরে বলতেছে যে আরেকটা এম ভরের একটা বস্তু 5F বল, 5F বল, ভরটা কি? বস্তুটার ভরটা হলো এম, আর কি বলছে যে ত্বরণ কত? 50। ত্বরণ কত ভাইয়া? ত্বরণ হলো 50। তাহলে এখানে কি হবে? এটা আর এটা 50 কাটাকাটি, তাহলে কি থাকতেছে? এফ ইকুয়াল টু এম ইন্টু 10 থাকতেছে। এফ এর মানটা তুমি একটু আগে কত পাইছো? 300 পাইছো, তাহলে এম ইন্টু 10, তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? এম ইকুয়াল টু কত হবে? 30 কেজি। তোমার থেকে জানতেই চাইছে যে এটার ভরটা কত। দেখো 30 কেজি, 30 কেজি হলো ভর। খুবই সহজ হিসাব, খুবই সহজ কোশ্চেন। জাস্ট কি করলাম আমরা? প্রথমটা থেকে এফ এর মানটা বের করলাম, এরপরে আমরা কি করছি বলো তো ভাইয়া? এরপরে আমরা জাস্ট এম এর মানটা বসাই দিছি। ওকে, এবার আসো ভাই, এখানে আসো। 30 কেজি ভরের একটা 30 কেজি ভরের একটা স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত হয়। তোমার এখানে এম এর মান দেওয়া আছে, তোমার এখানে কিসের মান দেওয়া আছে? দেখো তো, এম এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 30 কেজি। তারপর তোমাকে বলছে বেগ বৃদ্ধি করে কত হয়েছে, মানে ভি মাইনাস ইউর মানটা কত হয়েছে বলো তো ভাইয়া? 36 কিলোমিটার পার আওয়ার। যদি এরকম থাকে, এটা এটা মানে মনে রাখবা কত? 10 মিটার পার সেকেন্ড। কিভাবে বের করি আমি একটু দেখাই। 36 কিলোমিটারকে মিটারে নিবা, 1000 দিয়ে গুণ করবা, আর আওয়ারটা যেহেতু নিচে আছে, এটাকে 1 আওয়ার সমান সমান কত? 3600 সেকেন্ড। এইটা আর এইখান থেকে শূন্য, আর এখান থেকে দুইটা শূন্য, আর এখান থেকে 36 কাটাকাটি, তাহলে থাকতেছে কত? 10 মিটার পার সেকেন্ড। দেখো এটাই হলো কি বলতো ভাইয়া? সেই বেগের পার্থক্যের মান। আর কি আছে বলতো ভাইয়া? আর এখানে যেটা আছে সময়, সময় টিটা আছে কত? 2 মিনিট। 2 মিনিট মানে কত বলতো ভাইয়া?
120 সেকেন্ড। ওকে ওকে, এইটুকু গেল। এইটুকু যদি যায় তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া এফ ইকুয়াল টু কিসের সূত্র জানো? এম ভি মাইনাস ইউ বাই কি বলো তো ভাইয়া? টি। তাহলে এম এর মানটা বসাই দাও 30, ভি মাইনাস ইউ এর মান একটু আগে কত পেয়েছিলাম দেখো তো 10 পেয়েছিলাম, আর টি এর মানটা কত পেয়েছিলাম 120 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো এইটা আর এটা কাটাকাটি, ঠিক আছে, আর এখান থেকে তুমি 6 দিয়ে কাটাকাটি করো, 6 দুগুণে 12, 5 6 30, ঠিক আছে ভাইয়া। তাহলে এখান থেকে থাকতেছে কি 5/2 মানে 2.5 নিউটন, 2.5 নিউটন, 2.5 নিউটন। একটু আরেকটা জিনিস একটু শিখে আসি এখানের মধ্যে বলের অনেক সময় কি আসে, একক আসে। বলের একক কি আমরা জানি? নিউটন। আরেকটা জিনিস মনে রাখবা যে মাত্রা আসে। মাত্রা কি বলো তো ভাইয়া? আবার অনেক সময় এই বলের এককটাকে কি কেজি মিটার সেকেন্ড স্কয়ার, এটা খুব কম দেখা যায়। তবে মাত্রা কি হবে বলো তো ভাইয়া? এম এর মাত্রা কি এল, আর ত্বরণের মাত্রা কি বলো তো ভাইয়া? এল টি ইনভার্স 2। তাহলে এটা কি হইতেছে বলো তো ভাইয়া? এটা হইছে এল স্কয়ার টি ইনভার্স 2, তাই কিনা বলো তো ভাইয়া? এই এই যে দেখো কি করলাম দেখো, ভুল মানে মাথাটা আজকে গেছে, সকাল থেকে কিছু না খাওয়া। দেখো সকাল থেকে না খাওয়া, এখন বাজে 8:45, শুধু কাজের উপরে আছে। এম এর এম বসবে আর এর বসবে এল টি ইনভার্স 2, আর এম এর জায়গায় বসেছি এল, মানে এম এল টি ইনভার্স 2, এটা হলো কি আমাদের বলের মাত্রা। ওকে ফাইন, এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো এখানে আসো, কি বলছে? একটা বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর, দেখো কত জায়গায় আসছে, স্থির বস্তুর উপর ক্রিয়া করে এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। দেখো যখনই স্থির বস্তুর উপর ক্রিয়া করছে তখন আদি বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। আবার এখানে 6 সেকেন্ড পরে প্রাপ্ত ইয়াটা কত হয়েছে বলো তো ভাইয়া? এটা কত হয়েছে? বি এর মানটা হয়েছে 30 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে থেকে জানতে চাইছে যে, এবং ভর আছে এমটা আছে কত? 4 কেজি। তোমার থেকে জানতে চাইছে কি, এখান থেকে জানতে চাইছে বলের মান কত। এফ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? এম এ, এমটা এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এমটা কি হবে? ভি, এই যে দেখো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এম এর মানটা বসাও 4 কেজি। কি হইলো বুঝলাম না। ওকে দেখো ভি মাইনাস ইউ বাই টি, এখানের মধ্যে এম এর মানটা কত আছে? 4 কেজি, ইন্টু ভি এর মানটা কত আছে? ভি এর মানটা আছে 30, ইউ এর মানটা আছে 0, আর টি এর মানটা আছে কত? 6 সেকেন্ড। তার মানে এটা কাটাকাটি করলে 5 4 5 20, মানে 20 নিউটন। দেখো 20 নিউটন হলো এই অপশনটা আছে। দেখো আমরা কিন্তু খুবই ফাস্ট আগাতে পারবো, ঠিক আছে। 60 কেজি ভরে একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে একটা বেগ প্রাপ্ত হয়? সেম নিয়মে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। আশা করি করতে পারবা। এটা তোমাদের জন্য কি? এটা তোমাদের জন্য SW, একটু ছবি তুলে নিয়ে নাও। এটা তোমাদের জন্য SW, জাহাঙ্গীরনগর এই ইউনিটে আসছে 19-20 সেশনে। এবার আসো কি বলতেছে, দেখো এটা প্রশ্নটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, দেখো কত জায়গায় এই প্রশ্নটা আসছে। কি বলছে? 30 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটের বেগ এত প্রাপ্ত হয়? দেখো এই যে এত প্রাপ্ত হয়, এটা আমি কি শিখেছিলাম বলো তো ভাইয়া? 10 মিটার পার সেকেন্ড। এটা আগে ইয়া করে ফেলবা। তাহলে 30 কেজি ভরের একটা বস্তুর উপর, তাহলে বলটা কি হবে? এম এ, এখানে 30 কেজি আছে, এ ভি মাইনাস ইউ, দেখো প্রাপ্ত হয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড, আর টি এর মানটা কত আছে? 60। তাহলে এখানে দেখো 300/60 মানে কত হবে বলো তো ভাইয়া? 5 নিউটন। 5 নিউটন হলো কারেক্ট অ্যান্সার। কাটাকাটি করছে 5 6 30। বুঝছো বিষয়গুলা? অনেক ফাস্ট আগাচ্ছি, আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে। সেম 60 নিউটন বল 30 কেজি ভরে একটা বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত? দেখো এখন প্রশ্নটা কি বলছে? এফ এর মানটা দেওয়া আছে। অনেকেই এই সহজ টপিকটা অনেক সময় ভুল করে ফেলে, আশা করি এখন থেকে আর ভুল হবে না। এফ এর মানটা দেওয়া আছে 60, আর এম এর মানটা দেওয়া আছে 30, ভি মাইনাস ইউ এর মান জানতে চাইছে, আর টি এর মানটা দেওয়া আছে কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখানে কত হয়েছে? 6 6 3600, আর এখানে কি থাকতেছে? 30 ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ এর মান কত থাকতেছে বলো তো ভাইয়া? এই 0 0 কাটাকাটি, আর এখানে থাকতেছে কত? 120 মিটার পার সেকেন্ড। 120 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো আমরা কত সহজে টপিক 13টা ক্লিয়ার হয়ে গেছে, বলের কনসেপ্টটা। এবার আমরা লিফট সংক্রান্ত যে টপিকটা আছে এখান থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন, খুবই সহজ পড়া, খুবই ইজি পড়া। জাস্ট আমরা একটু এটা অনেক সময় আমরা ধরতে পারি না। দেখো লিফট যখন দেখো মানে লিফটের ক্ষেত্রে কি হয়েছে, ত্বরণটা যখন আমরা জাস্ট একটা প্রশ্ন দেখি, যেমন এই প্রশ্নটা কি বলছে? লিফটের মেঝের উপর লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ, মানে লিফট যখন উপরের দিকে, ঊর্ধ্বগামী ত্বরণ মানে উপরের দিকে যখন ওঠে এত মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্নটা দেখো, এই যে এত ত্বরণে উপরে উঠলে, মানে যখন লিফট কি হবে বলতো ভাইয়া? যখন লিফট এ ত্বরণে উপরে উঠে, লিফট যখন এ ত্বরণে উপরে উঠে, লিফট যখন কি হয় বলতো ভাইয়া? এ ত্বরণে উপরে উঠে, লিফট যখন কেস 1 লেখো, কেস 1, লিফট যখন এ ত্বরণে উপরে উঠে তখন ঊর্ধ্বগামী বলটা কত হয়?
তখন কি বলতো ভাইয়া ঊর্ধ্বগামী বলটা কত হয়? ঊর্ধ্বগামী বলটা হবে F ইকুয়াল টু এম জি প্লাস এ। ঠিক আছে ভাইয়া, এম জি প্লাস এ। আর যখন কেস 2 আসো, কেস 2 এ ত্বরণে কি হয়েছে, এই ত্বরণে নিচে নামে তখন নিম্নগামী বল, নিম্নগামী বলটা কত হবে? নিম্নগামী বলটা কত হবে দেখো তো, নিম্নগামী বলটা হবে F ইকুয়াল টু এম জি মাইনাস এ, মানে ত্বরণটা থেকে অভিকর্ষ ত্বরণ থেকে বাদ দিবা। আর কেস 3টা দেখো, যদি এরা সমবেগে চলে তখন মনে রাখবা কি হবে, সমবেগে চললে তখন কি হবে বলো তো ভাইয়া, এম জি, কোনো কথা নেই, F ইকুয়াল টু এম জি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই হলো লিফট সংক্রান্ত একদম বেসিক কনসেপ্ট। জাস্ট ঊর্ধ্বগামী যখন উপরে উঠবে তখন যোগ করবা, যখন নিম্নগামী হবে তখন কি করবা, বিয়োগ করবা, আর যখন সমবেগে উঠবে তখন তো কোনো কিছুই করা লাগবে না। তাহলে এখানে আসো ভাইয়া, একটা 7 কেজি ভরের একটা বস্তু লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ এত হলে বস্তুর উপর মেঝে কর্তৃক বলটা কত? তাহলে ঊর্ধ্বগামী ত্বরণ বলছে, তার মানে এর মানটা বলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাকে কি জানতে চাইছে? ঊর্ধ্বগামী, দেখো এই যে দেখো, এটা হলো ঊর্ধ্বগামী বলটা কত জানতে চাই। তাহলে F ইকুয়াল টু কি হবে, এম জি প্লাস এ। তাহলে এম এর মানটা কত দেওয়া আছে 7, আর জি এর মানটা আমরা কত জানি 9.8, আর এখানে আছে 2। তাহলে এটা কত হবে 11.8, 11.8। তাহলে কত হয় বলো তো ভাইয়া, 7 11 77, আর 7 8 কত 56, তাই কিনা বলো তো ভাইয়া? 7 8 কত 56, মানে 5.6। তার মানে এটা কত হবে 82.6। দেখো কিভাবে করছি, 7 11 77 আলাদা করছি, 7 8 56, কিন্তু একটা এক ঘর আগে দশমিক আছে, তার জন্য এক ঘর আগে দশমিক দিছি, মানে এক ঘরের আগে। তাহলে কি হয়েছে 82.6, এই যে 82.6 নিউটন। আশা করি বুঝতে পারছো, দেখো কত মজার না? এবার আসো, এখানে আসো, এগুলো সব আশা ভার্সিটিতে, যেমন এই প্রশ্নটা আসছে কোথায়, ঢাকা ইউনিভার্সিটিতে। এটা এগুলো কোথায় আসছে, এগুলো সেম, মানে ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী কোনো না কোনো এক জায়গায় এই প্রশ্নগুলো আসছিল, ঠিক আছে? তো এখন দেখো 100 কেজি ভরের লিফট এত ত্বরণে উপরে উঠে, ঊর্ধ্বমুখী বল কত? তাহলে এম কি হবে বলো তো ভাইয়া, জি প্লাস এ। তাহলে এম এর মানটা কত আছে 100, জি এর মানটা আছে 9.8 প্লাস 2, তার মানে এটা হইতেছে কত 100 গুণন 11.8, তার মানে এটা কত হইতেছে 1180 নিউটন। ঠিক আছে, ওকে, এটুকু আশা করি ক্লিয়ার। এবার আসো বলছে নিচে নামে তখন কি হবে, F ইকুয়াল টু কি হবে বলতো 90 জি মাইনাস এ, তার মানে এটা কি হবে 90 গুণন 9.8 মাইনাস 2, তাহলে এটা কত হবে 90 গুণন 7.8। তাহলে এটা করো, দেখো 7 নং 63 মানে 630, 7 নং 63 630, আর এখানে আছে 8 নং 72, দেখো 72, 8 নং 72, তাই কিনা বলো তো ভাইয়া? 8 নং 72। তাহলে এটা হলে কত হবে, এই যে দেখো 630 মানে কত হবে 702। ওকে, এই হলো নিউটন। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া টপিক 15 আমাদের জন্য, এটা হলো কি মিলিত বেগের কনসেপ্ট। খুব কঠিন না, আবার খুব ইজি না, জাস্ট একটু মনে রাখলে হবে। ধরো একটা বস্তু প্রথমে স্থির অবস্থায় আছে, যেটা ভর হলো m1 আর আদিবেগটা আছে u2। এই আরেকটা বস্তু আছে যেটা আছে m2 এবং u2 অবস্থায় আছে। যখন এরা চলা শুরু করলো তখন একটা নির্দিষ্ট টাইমে গিয়ে এরা দুজন m1 এবং m2 দুটা কি হয়েছে, বস্তু মিলিত হয়ে গেছে। তখন তারা একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে, নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে। তো এখানে আমরা বলে যে সংরক্ষণশীলতা নীতি আছে, বা আমরা যে সংরক্ষণশীলতার নীতি শিখছিলাম বিশেষ করে ভরবেগের ক্ষেত্রে, সেটা কি শিখছিলাম দেখো তো ভাইয়া? আমরা শিখছিলাম যে m1 u1, এই যে মানে যাওয়ার পূর্বে, তাহলে m1 u1 প্লাস কি শিখছিলাম m2 u2 ইকুয়াল টু কি শিখছিলাম, এটা যেহেতু মিলিত হয়ে গেছে তার মানে m1 প্লাস m2 ইনটু v, তাই কিনা বলতো ভাইয়া? এরকমই তো শিখছিলাম। তাহলে এটা হলো মিলিত বস্তুর ক্ষেত্রে। যখন মিলিত বস্তু কি হবে বলতো ভাইয়া? একই দিকে যাবে। যখন কি হবে একই দিকে যাবে। আর যদি ভিন্ন দিকে আসে তখন কি হবে বলতো ভাইয়া? জাস্ট একটা মাইনাস দিব আমরা। তো ম্যাক্সিমাম টাইমে আমাদের একই দিকের কোশ্চেনে বলা থাকে। দেখি তো আমাদের প্রশ্নটা কি বলছে, দেখো 4 কেজি এবং 6 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে এরকম বেগে আসছে একই দিকে, দেখো একই দিকে চলমান, পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত, মানে মিলিত বেগ কত? দেখো m1 এর মান দেওয়া আছে 4 কেজি, m2 এর মান দেওয়া আছে 6 কেজি, u1 এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, u2 এর মান দেওয়া আছে কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার থেকে জানতে চাইছে v ইকুয়াল টু হোয়াট। মনে রাখবা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হবে m1 প্লাস m2 ইনটু হবে v, তাই কি না? তাই।
তাই কি না? তাই। তাহলে এখান থেকে দেখো m1 u1, m1টা কত আছে 4, 4 ইন্টু কত 4 ইন্টু 10 প্লাস m2 কত 6 ইন্টু 5, ঠিক আছে। আর কি আছে বলো তো ভাইয়া? আর এই পাশে কি আছে দেখো, এই পাশে আছে m1 প্লাস m2 মানে 6 প্লাস 4, আর v এর মানটা কত আমরা জানি না, ঠিক আছে। তার মানে এটা কত আসতেছে 40 প্লাস 30 ইকুয়াল টু কত হয়ে আসতেছে 10v। তাহলে v এর মান আসতেছে কত? v এর মান আসতেছে 7 মিটার পার সেকেন্ড। ওকে, এই হলো 7 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। দেখছো কত ইজি না? ইজি। আরেকটা কনসেপ্ট একটু এখান থেকে শিখে আসি, সেটা হলো কি, সেটা হলো কি গুলি ও বুলেট। গুলি আর কি বুলেট। ধরো একটা গুলি আছে, গুলির মধ্যে তো অনেকগুলো বুলেট থাকতে পারে। তো একটা গুলি তুমি ইয়া করবা, ঠিক আছে, মানে বুলেটটাকে তুমি একজনের উদ্দেশ্যে নিক্ষেপ করবা। তখন কি করো, গুলিটাকে আমরা একটু পিছন দিক দিয়ে টান দিই না? এই যে পিছন দিক দিয়ে যে টানটা দিই, এটা হলো পশ্চাৎ বেগ কাজ করে। তখন তো আমরা কি হয়, বুলেটটা যেতে থাকে। এখন এইখানে মনে রাখবা যে গুলির ক্ষেত্রে আমাদের গুলির ভরটা হলো m, আর এখানে কি হবে বলতো ভাইয়া, তার বেগটা হলো b। এই ভিটা কিসের বেগ বলতো ভাইয়া? গুলির পশ্চাৎ বেগ। ভিটা কিসের বেগ? গুলির পশ্চাৎ বেগ, ঠিক আছে। পশ্চাৎ বেগ বলা মানে হলো বিপরীত, মানে পিছন দিকে, ঠিক আছে। আর বুলেটের ক্ষেত্রে আমরা ছোট হাতের m ধরতে পারি বুলেটের ভর এবং বেগটাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে সবসময় মনে রাখবা, এইটাও হলো কি ভরবেগের সংরক্ষণশীল নীতি থেকে আমরা বলতে পারি mb, এটা কার জন্য বলো তো ভাইয়া? এটা হলো গুলির জন্য, ইকুয়াল টু বুলেটের ক্ষেত্রে কি mb, mv ছোট হাতে। তাহলে এখান থেকে সবসময় আমাদেরকে এই ভিটা জানতে চাই, মানে পশ্চাৎ বেগের মানটা। তাহলে আমরা মনে রাখবো যে এই গুলির ক্ষেত্রে গুলির ভরবেগটা বের করে তাকে কি করব বলো তো ভাইয়া? এই যে সরি, বুলেটের ভরবেগটা বের করে তাকে গুলির ভর দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো বলো তো ভাইয়া? আমরা পশ্চাৎ বেগটা পেয়ে যাবো। যদি বলা থাকে পশ্চাৎ বেগ, তখন আর চিহ্ন মাইনাস দেওয়া লাগে না। যদি বলা হয় বেগ, মানে গুলির বেগ, গুলির বেগ মানে উল্টা দিকে যেহেতু, তার মানে কি করতে হবে, বেগ বলা থাকলে তুমি এখানে কি করবা বলো তো ভাইয়া? ভি ইকুয়াল টু মাইনাস ছোট দেখো mb বাই m, তার মানে এইটা করবা। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তার মানে একটা সামনে মাইনাস দিবা, কেন? কারণ পশ্চাৎ বলা নেই, পশ্চাৎ বলা থাকলে মাইনাস দেওয়ার দরকার নেই। তো আসো, এই যে কোশ্চেন, 5 কেজি ভরের একটা বন্দুক হতে, দেখো বন্দুকের ভর দেওয়া আছে 5 কেজি ভর, ভর ভর কত 5 কেজি, এবং গুলির ভরটা কত দেওয়া আছে দেখো, এই আচ্ছা, গুলি আর বুলেট তো একই কথা কাইন্ড অফ, বলতে গেলে এটা গুলি হবে না, এটা বন্দুক হবে। মানে মাথাটা গেছে, বুঝতে পারছো? মানে গুলি আর ইয়া তো একই কাইন্ড, মানে আমরা বলি না যে গুলি আর বুলেট তো একই কথা, মানে বন্দুক, বন্দুক আর বুলেট। তো বন্দুকের ক্ষেত্রে আমরা বন্দুকের পশ্চাৎ বেগটা হবে ভি, আর বন্দুকের ভরটা হলো এম, আর গুলির ক্ষেত্রে বা বুলেটের ক্ষেত্রে হলো এইটা। তো কখনো গুলি বলে, কখনো বুলেট বলে, ঠিক আছে। একটু একটু ইয়া করে নিও, তাহলে এখানে বন্দুক। আচ্ছা, আসলে সকাল থেকে না খাওয়া, এই জন্য মাথা কিছু, কারণ এই ক্লাসটা আপলোড না দিলে তাহলে কালকে চলে যাবে আবার। তোমরা তোমরা এই যেই পরিমাণ আমাদেরকে মেসেজ দিচ্ছ, মানে কি বলবো। আচ্ছা আসো আসো আসো, এখানে আসো। এখানে বলছে যে তাহলে এখানে ছোট হাতের এম মানে কি, আর গুলির ভর কত 0.01 কেজি, আর এখানে কি আছে, গুলির বেগটা আছে, ছোট হাতের বিটা দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে জিজ্ঞেস করছে যে কি বন্দুকের পশ্চাৎ বেগ, দেখো পশ্চাৎ বলে দেওয়া মানে চিহ্ন সব প্লাস আসবে। তাহলে কি হবে বলতো ভাইয়া? ভি ইকুয়াল টু, আমি কি শিখেছিলাম, গুলির ভরবেগটা বের করবা ডিভাইডেড বাই বন্দুকের ভর। তাহলে কি, এই যে দেখো 0.01 ইন্টু কত 300 ইন্টু 300, যেহেতু এই শূন্য আর শূন্যের পরে দুইটা আছে কাটাকাটি, তাহলে থাকতেছে কত 3, আর এম আছে কত 5, মানে 3/5, 3/5 মানে কত জানো 0.6, 0.6 হলো অ্যান্সার। দেখছো কত ইজি না, কত ইজি। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল হলো নর্মাল একটা বল, জাস্ট নর্মাল একটা বল। কিরকম বল একটু আমি বলি। দেখো এফ ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া? এম ভি মাইনাস ইউ বাই টি, তাই কিনা বলো তো ভাইয়া? তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এটাকে এটাকে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন, এটা কি ঘাত বল। ঘাত বলের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তার মানে এটাকে আমরা বলতে পারি যে, আরেকভাবে বলতে পারি, সেটা কি বলতে পারি, ভরবেগের পরিবর্তনের হার বলতে পারি কিনা, বলতে পারি, পরীক্ষা আসে, বুঝতে পারছো, পরিবর্তনের হার। তোমরা কি কোনো সাউন্ড পাচ্ছ? মানে নিচের থেকে একটা সাউন্ড আসে, আমি জানি না। এরপরে আসো বলের ঘাত। বলের ঘাত মানে কি, মানে তোমার হলো যে একটু মানে বলের ঘাতটা হলো কি, মানে তোমার হলো যে বল এবং ঘাতের গুণফল, মানে কি, জাস্ট আমরা কি করবো, একটা টি দিয়ে গুণ করে দিব বলের সাথে। তাহলে কি হয় দেখো, বলের ঘাতটা কি হবে,
এফ ইন্টু টি, তাই কিনা বলো তো ভাইয়া, যেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এফ ইন্টু টি মানে কি, এইখানে দেখো টিটাকে দিয়ে যদি গুণ করো তাহলে কি আসতেছে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি থাকে, এটাকে যদি টি দিয়ে গুণ করো তাহলে এই টি টি কাটাকাটি, তাহলে থাকতেছে কি, থাকতেছে এম ভি মাইনাস এম ইউ। তার মানে এটা কি বলতো ভাইয়া, এটা হলো ভরবেগের পরিবর্তন। তার মানে বলের ঘাত বলা আর ভরবেগের পরিবর্তন বলা একই কথা, ঠিক আছে ভাইয়া। এখন এখান থেকে কি আসে, এখান থেকে আসে এককটা আসে, এককটা কি আসে মানে ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে, মানে বলের ঘাতের একক আসে। বলতো বলের ঘাতের একক কি হবে, এফ ইন্টু টি, মানে কি হবে বলতো ভাইয়া, নিউটন সেকেন্ড, তাই কিনা বলতো ভাইয়া। আরেকটা জিনিস আসে, মাত্রা আসে, মাত্রা কি হবে বলতো ভাইয়া, এফ এর ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, আমরা তো জানি এম এল টি ইনভার্স 2, আর টি এর ক্ষেত্রে আরেকটা টি আসছে, তার মানে কি হবে এম এল টি ইনভার্স 1। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, এইটুকুই। আবার অনেক সময় ভরবেগের পরিবর্তনের মাত্রা আরেকটা আমরা কি ইউজ করি বলতো ভাইয়া, এখান থেকে আমরা ইউজ করি কেজি, আর কি ইউজ করি বলতো ভাইয়া, মিটার পার সেকেন্ড ইনভার্স 1 করি কিনা বলতো ভাইয়া, ভরবেগের পরিবর্তন মানে এটা হলো। তার মানে তুমি এখান থেকে এইটা মাত্রা থাকলে এইটা একক থাকলে এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, এই হলো মাত্রা, ঠিক আছে। এবার আসো ভাইয়া, প্রথম প্রশ্ন কি বলছে, একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত, একটু আগে শিখেছিলাম, দেখো কোথায় আসছে, জাহাঙ্গীরনগরে। ভরবেগের পরিবর্তন মানে কি বলতো ভাইয়া, বলের ঘাত, তাই কি না, ভরবেগের পরিবর্তন সমান কি বলতো, বলের ঘাত। তাহলে তুমি আমাকে একটু এখানে বলতো ভাইয়া, বল ইনটু ঘাত মানে সময়, তার মানে কত হবে 50, অ্যান্সার কত 50। ভরবেগের পরিবর্তন কি বলতো ভাইয়া, বলের ঘাত ওই যে কেজি মিটার পার সেকেন্ড, একই তো কথা, তাই না বলতো ভাইয়া, মিটার পার সেকেন্ড। এই যে এখানে কোথায় আছে, কোথায় আছে 50, এই যে ক নাম্বারটা। ওকে, দেখো কি বলছে, 30 মিটার পার সেকেন্ড বেগে আসা 250 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে একজন খেলোয়াড় এত সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক বলটির উপর গড় বল কত। ওই একই কোশ্চেন, মানে তোমার হলো যে গড় বল আর ওই যে বল, এফ ইকুয়াল টু কি এম ভি মাইনাস ইউ বাই টি, এটা আশা করি করতে পারবো, জাস্ট মানটা বসাই দিলে কাজ শেষ, ঠিক আছে। এবার আসো, 0.5 কেজি বড় একটা ক্রিকেট বল এত মিটার বেগে আঘাত করলে বিপরীত দিকে এত মিটার প্রতিক্ষিপ্ত হলো, তাহলে এর দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বল কত। যেহেতু বিপরীত দিকে বলছে তার মানে মনে রাখবো যে এটা চিহ্ন কি হবে, এটা চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, 0.5 কেজি ভরে একটা ক্রিকেট বলকে এত বেগে আঘাত করলে এটা হলো প্রযুক্ত বলের ঘাত কত। দেখো কি বলছে, বলের ঘাত কত। আচ্ছা, বলের ঘাতের ইয়াটা কি সূত্র আমরা কি জানি বলো তো ভাইয়া, বলের ঘাত মানে কি জানি আমরা, এফ ইন্টু টি, বা এটাকে আমরা প্রকাশ করতে পারি এম ভি মাইনাস ইউ। এম এর মান কত আছে 0.5, আর ভি এর মান আছে 30। দেখো এটা হলো -20, মাইনাস মানে +20, তার মানে হইলো কত 0.5 গুণন 50, মানে 5 5 25, মানে 2.5। দেখো সরি 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 একটু ভাইয়া সরি, এখানে 0.5 কে তুমি কি লিখতে পারবা, হাফ, হাফ গুণন 50 মানে কত 25, 25 নিউটন পার সেকেন্ড। দেখো নিউটন আর সেকেন্ড। ওকে ওকে, এবার দেখো ভাইয়া, 50 কেজি ভরে একটা স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল ইয়া হলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত। দেখো দেওয়াই তো আছে সবকিছু, 10 নিউটন দেওয়া আছে এফ এর মান, তার মানে এফ ইকুয়াল টু কি জানো, এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি জানো বলো তো, তোমার ভি মাইনাস ইউ লাগবে, তাহলে এফ টি বাই এম। তাহলে এফ এর মান তো দেওয়াই আছে 10, আর টি এর মান দেওয়া আছে 5, আর কি দেওয়া আছে এম এর মান, এম এর মানটা ভর দেওয়া আছে 50, তার মানে কত 1। ওকে, সেম টাইপের এই ম্যাথটা নিজেরা করে নিবা। এইচডব্লিউ সব যদি করাই দেই তাহলে কি হবে বলো তো ভাইয়া, পাপ হয়ে যাবে, পাপ, অনেক বড় পাপ হয়ে যাবে, ঠিক আছে। আসো টপিক 17, এটা কি, কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী ত্বরণ। এটা খুবই মজার একটা টপিক, মানে খুবই মজার কেন, কারণ কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বলের অনেক ভিডিও তোমরা অনলাইনে দেখছো না, অনেক টিচাররাও ক্লাসের মধ্যে দেখায়। তো এটা খুবই মজার, মানে ফিজিক্স পড়তে গেলে এই টপিকটা সবচেয়ে বেশি মজা লাগে, মানে একটা ফিল করা যায় যে আমি একদম একদম কি বলতো ভাইয়া, সায়েন্টিস্ট হয়ে গেছে। ওকে চলো, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে কি মনে রাখবা, দেখো কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে মনে রাখবা, কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কয়ার বাই আর, ঠিক আছে ভাইয়া। এই ইকুয়াল টু কি জানো, ভি স্কয়ার বাই আর। এটাকে তুমি আর কি কি ভাবে লিখতে পারো, এটাকে তুমি আর কি কি ভাবে লিখতে পারো, একটু মনে রাখবে এই জিনিসগুলো, এগুলো একটু মনে রাখা দরকার। এখানে তুমি আর কি কি, ভি কে তুমি লিখতে পারো ওমেগা আর, ভি কে তুমি লিখতে পারো ওমেগা আর, এটা সামনে দেখাবো কৌণিক বেগের ক্ষেত্রে দেখাবো, তখন তুমি এটার পরিবর্তে কি লিখতে পারো, ওমেগা আর 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 হোল স্কয়ার। তার মানে কি হবে বলো তো ভাইয়া, ওমেগা স্কয়ার আর, তাই কি না, তার মানে ত্বরণ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর জানো। ওকে, এইটুকু গেল। এবার কেন্দ্রমুখী বলে আসো, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া,
এম ভি স্কোয়ার বাই আর, তাই কিনা? এখন ভি এর পরিবর্তে ওই সেম ভাবে তুমি কি বসাইতে পারো বলো তো ভাইয়া, এম ওমেগা আর হোল স্কোয়ার বাই আর, যেটাকে আমরা লিখতে পারি কি এম ওমেগা স্কোয়ার আর, তাই কিনা? এখন এইখানের মধ্যে না ওমেগাকে আবার তুমি অনেকভাবে প্রকাশ করতে পারো। দেখুন ওমেগাকে প্রকাশ করতে পারো 2π/t, যদি কি হয় বলো তো ভাইয়া, একবার ঘূর্ণন হয়, যদি n সংখ্যকবার ঘূর্ণন হয় তখন 2πn/t আমরা বসাই, ঠিক আছে? তার মানে কি ওমেগার এই মানটা এই জায়গায় বসাই দিয়ে আবার নতুন একটা সূত্র তুমি ট্রান্সফার করতে পারবে, এটা দেখবো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে এই হলো আমার কনসেপ্ট কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে, এইটা a = v স্কয়ার বাই r, আর একটা হলো ওমেগা স্কয়ার আর সূত্র জানি, আর একটা হলো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে জানি mv স্কয়ার বাই r, যেহেতু a f = ma, তাই এর তো আগে থেকে জানি v স্কয়ার বাই r, আর m টা আগে থেকে বসাই দিলাম, আর m * ওমেগা স্কয়ার r। তাহলে এখান থেকে আসো ভাইয়া, এখানে প্রথম প্রশ্নটা কি বলতেছে তোমাকে? প্রথম প্রশ্নটা বলতেছে বৃত্তাকার পথে 72 কিলোমিটার। দেখো তোমাকে আমি তখন 36 কিলোমিটার পার আওয়ারের ক্ষেত্রে কি শিখাইছিলাম বলো তো ভাই, এটা হলো 10। তাহলে বলো তো ভাইয়া 72 এর ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড, 72 কিলোমিটার পার আওয়ারের ক্ষেত্রে এটা কত হবে বলো তো ভাইয়া, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, তার মানে এইটুকুর মান কত, 20 মিটার পার সেকেন্ড। এবার আসো সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, মানে ত্বরণ এ এর মানও দেওয়া আছে, তার মানে এ এর মানও দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আবার তোমাকে এখানে ভি এর মানও দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। তোমার থেকে জানতে চাইছি কি, ব্যাসার্ধ জানতে চাইছে, মানে আর ইকুয়াল টু জানতে চাইছে হোয়াট। তাহলে কি হবে, এ ইকুয়াল টু আমরা জানি কি বি স্কয়ার বাই আর, তাহলে আর ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, বি স্কয়ার বাই এ হবে। বি এর মানটা কত আছে, 20 স্কয়ার বাই এর মান 1, মানে 400। দেখো 400 মিটার। মজা না, মানে আমার কাছে কিন্তু খুব মজা লাগে। দেখো ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছে। ওকে, আমি জানি না ভিডিও কি কন্টিনিউ হচ্ছে কি না, আল্লাহই জানে। কন্টিনিউ তো হচ্ছে, তাই না? আমার হাত কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, আশা করি কন্টিনিউ হচ্ছে। ভাই যদি কন্টিনিউ না হয় আমার একটু বইলো, কারণ এত কষ্ট করে ক্লাস নেই, পরে যখন এটা সমস্যা হয় তখন খুবই কষ্ট দেয়। এবার আসো ভাই, এখানে আসো কি বলতেছে যে এম ভরে এতক্ষণ ক্লাস নিয়ে মাত্র 30 মিনিট হলো। এম ভরের একটা বস্তু, আজকে আমরা ফার্স্ট আগাচ্ছি, এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে, বৃত্তাকার পথের পর্যায়কাল টি দেওয়া আছে, বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত? দেখো আমি একটু আগে কি শিখাইছিলাম, এই যে সমদ্রুতিতে যখন চলে, দেখো পথে সমদ্রুতিতে চলছে, বৃত্তাকার পথের পর্যায়কাল দেওয়া আছে। তো এই যে পর্যায়কাল দেওয়া থাকলে তোমাকে একটা জিনিস শিখাইছিলাম কি, এফ ইকুয়াল টু কি শিখাইছিলাম, এম ওমেগা স্কয়ার আর শিখেছিলাম, তাই কিনা? এখন ওমেগার ক্ষেত্রে তুমি এই পর্যায়কালটা পাবা, সেটা কি 2π/t হিসাবে। তাহলে এখানে ওই ওমেগার ওই সূত্রটা আমি বলছিলাম না, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল একবার। তাহলে এম ওমেগার মানটা ওই 2π/t বসাই দাও, ঠিক আছে? 2π/t বসাই দাও, রিটার্নও আসতে পারে, বুঝছো? একটু খেয়াল রাখো। তাহলে এম এখানে কি হবে বলো তো ভাইয়া, 4π স্কয়ার টি স্কয়ার ইন্টু আর। তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া, এম 4π, দেখো 4π স্কয়ার এম আর বাই টি স্কয়ার, 4π স্কয়ার এম আর বাই টি স্কয়ার, এই যে এই 1 নম্বর অপশনটা। ওকে ওকে, আসো বলছে কি 100 গ্রাম ভরের একটা বস্তুকে এত সেন্টিমিটার দীর্ঘ একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তপথে 20 মিটার পার সেকেন্ড সমদৈর্ঘ্যে ঘোরানো হয়েছে। ওকে ওকে, কেন্দ্রমুখী ত্বরণ কত? দেখো সব দেওয়া আছে, এইগুলোটা আমরা কি জানি, বি স্কয়ার বাই আর। তোমাকে এখানে কি দেওয়া আছে, এখানে তোমাকে, আমার তো বল লাগবেই না, তাহলে আমার ভিটা কি দেওয়া আছে, ভি আছে 20 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে বলতো ভাই, আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 40 সেন্টিমিটার, যেটাকে আমরা যদি মিটারে নেই তাহলে আসবে কত, 0.4 মিটার। তাহলে কি হবে, এটা হবে 20 স্কয়ার 0.4, তাই কিনা? তার 20 স্কয়ার মানে কত, 400। 0.4 কে লিখতে পারি কত, 10, 4/10, তাহলে 10 উপরে চলে যাবে 4000, আর নিচে 4 কাটাকাটি করলে 1000। দেখো কত সুন্দর করে দেখাই দিলাম তোমাকে, দেখছো? শেষ। এরপরে আসো, কেটে গেলে বইলো ভাই, কারণ এর আগের বার একটা ভিডিও করতে গিয়ে মাঝখান দিয়ে কেটে গেছে, অনেকগুলো কোশ্চেন আছে। আসো আজকে একদম পুরো 25 পর্যন্ত শেষ করে দিব। 0.250 কেজি ভরের একটা পাথরখণ্ডকে এত মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে এর উপর কত টান পড়বে? আচ্ছা, এই যে টান মানে কি, ওই যে বলটাই তো, তাই না? তো আমরা সূত্র কি জানি, এম ওমেগা স্কয়ার আর। কিন্তু ওমেগার আবার আমরা সূত্র জানি কি, ওমেগার মানটা আমরা 2π বলছিলাম যে যদি একবার ঘুরে তখন আমরা কি ইউজ করি বলো তো ভাইয়া, 1। কিন্তু যখন n বার বলছে, 90 বার বলছে, তার মানে কি এটা n বসবে বাই টি। তাহলে এখনো
দেখো 2 পাই পাই এন এর মান কত আছে 90 আর টি এর মান কত দেখো তো 60 সেকেন্ড, যেহেতু প্রতি মিনিটে বলছে 60 সেকেন্ড, তাহলে এটা করলে কি আসবে দেখো তো 0 0 কাটাকাটি 3 দুগুণে 6 3 3 9 2 2 কাটাকাটি, তার মানে 3 পাই আসছে কত 3 পাই 3 পাই। ওকে, তার মানে ওমেগার মান পেয়ে গেছো। এখন এম এর মান কত আছে 0.250 আর ওমেগার মান পাইছো 3 পাই হোল স্কয়ার আর আর এর মান পাইছো 0.75। 0.25 কে চাইলে 1/4 লিখতে পারো, ঠিক আছে ঠিক আছে। আর 0.75 কে চাইলে কি লিখতে পারো বলো তো ভাইয়া 3/4 লিখতে পারো। ওকে, 9 পাই স্কয়ার আর এটাকে লিখতে পারো 3/4, তাই কি না? তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 27 পাই স্কয়ার বাই 60, তাই কিনা? তো এই ম্যাথটা না মানে তুমি চাইলেও এটা আসলে অনেক যখন মানে তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যেত, চাইলেও তুমি এটা চাইলেও করতে পারবে না। কেন করতে পারবে না? তোমাকে একটা মান ধরে নিতে হবে, যেহেতু এই মানগুলো এতটাই কাছাকাছি তুমি চাইলেও অ্যাকুরেট অ্যান্সার পাবা না। তাহলে জাস্ট তুমি এতটুকু অবধি মানে যদি এমসিকিউ হইতো বা যদি এখন করে তাহলে এতটুকু অবধি রেখে দিবে, ঠিক আছে? ওকে, এবার আসো ভাই এখানে আসো, কেন্দ্রমুখী বলের মান কত দেখো সব দেওয়া আছে। এম এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 4 কেজি। তাহলে তোমাকে বি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধর মান দেওয়া আছে 6 মিটার। তাহলে কোথায় আসছে? খুলনাতে আসছে। দেখো তাহলে কি হয়েছে, এফ ইকুয়াল টু কি জানো, কেন্দ্রমুখী বল মানে কি জানো, এম ভি স্কয়ার বাই আর। এম এর মান কত 4, ভি এর মান কত আছে 12 স্কয়ার বাই আর 6, তার মানে কত 4 ইন্টু 144/6। দেখো ভাই তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কেন একদম ডিপ কনসেপ্ট দিচ্ছেন না ফিজিক্সের। দেখো ভাই এখনো তোমার ডিপ কনসেপ্ট লাগবে না, তোমাকে ভাইয়া যা শিখে তাই তোমার পরীক্ষা আসবে। তাহলে কেন তুমি অযথা প্রেশার নিচ্ছ? ওই মানে গত বছর আমাদের কৃষি ব্যাসের মনে হয় এরকম কিছু স্টুডেন্ট ছিল যে বলতেছিল ভাইয়া কেন ডিপ ডিপ কনসেপ্ট পড়াচ্ছেন না, যদি আসে। তো তুমি দেখো ভাইয়া মানে আমাদের টাইম যখন অ্যাডমিশন অল্প থাকে আমাদের কি করতে হয়, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াতে হয়। এখানে ডিপ কনসেপ্ট পড়ায় ওই যে ডিপ ডিপ কোশ্চেন করে, তোমরা অনেকে অফলাইনে কি করে ডিপ ডিপ কোশ্চেন করে, মানে আমি যখন অফলাইনে ক্লাস নিতাম তখন দেখতাম কিছু কিছু স্টুডেন্ট এমন কঠিন কঠিন প্রশ্ন করে, মানে ও প্রশ্ন করে খুব আনন্দ পাচ্ছে। এটা আসলে খুবই অযথা সময় নষ্ট, তোমার মনে রাখবা, ঠিক আছে? কারণ অ্যাডমিশন টাইম হলো তুমি যতটা বুদ্ধিমান হবা। আমি নিজে কিন্তু অ্যাডমিশন টাইমে আলহামদুলিল্লাহ অনেক বেশি বুদ্ধিমান ছিলাম। কেমন? আমি খুব চালাক প্রকৃতির ছিলাম, মানে আমি বুঝতাম যে কোন জিনিসগুলো করলে খুব দ্রুত হয়ে যায়, বুঝতে পারছো, ভালো করা যাইতো। তো আমি আমার কৃষির টাইমে আমার এখনো মনে আছে, মানে আমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশন অর্জন করছিলাম, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ভালো করছিলাম। ঢাবিতে শুধু পজিশনটা একটু পিছনে ছিল। তো আমি কি করছিলাম, আমি যে কাজটা করতাম কি, আমি কৃষির আগে আমার মনে আছে অল্প কিছু সময় ছিল। তো অল্প কিছু যখন সময় ছিল তখন আমি যে কাজটা করছিলাম তোমার হলো যে খুব আমি চালাক ছিলাম, কি কোশ্চেন অ্যানালাইসিসটা ধরতে পারতাম আর ট্রিক্সগুলো জানতাম, আর মানে কিভাবে পড়তে হয় কি কি করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমার অনেক ভালো ধারণা ছিল। এই জিনিসগুলো অ্যাপ্লাই করছে, আমি খুব ভালো একটা রেজাল্ট করছি, টপ করে বসে আছি। তো আমি ইনশাল্লাহ আমি এটা এটা এই কথা কেন বলছি একটু সংক্ষেপে বলি। আমি এই কথা কেন বলছি, আমাদের কিন্তু অলরেডি কৃষি ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তো অনেকে আমাকে বারবার মেসেজ দেয় ভাইয়া এই অল্প সময় কি পারবো কিনা, এটা করতে পারবো কিনা। তো যারা বিশেষ করে সেকেন্ড টাইম ওদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। তোমরা জানো যে ফিজিক্সে হয়তো বা তোমরা আমাকে হয়তো বা দেখতে নাও পেতে পারো কৃষির ব্যাচের মধ্যে। ফিজিক্সের দায়িত্বে থাকবে তোমাদের সবার পছন্দের একজন ভাইয়া, তাই আশিক ভাইয়া, যার তোমরা ওয়ান শট ক্লাস খুবই পপুলার একজন ভাইয়া, যা ওয়ান শট ক্লাস করে আসছো। কেমিস্ট্রির দায়িত্বে নাইমুর ভাইয়া, যার ক্যাম্প শট তোমাদের খুবই পপুলার। ম্যাথের দায়িত্বে আমি নিজে থাকতেছি ইনশাল্লাহ, কোনো ভয় নাই, ম্যাথের 20-এ 20। এছাড়াও তোমাদের যত টিক্স যত কিছু যতভাবে গাইড করা যায়, শুধু সুন্দর রাস্তা দেখাই দিব। তোমার চান্স পাওয়ার পুরো দায়িত্ব নিচ্ছে আমরা। বাইরে যে তোমাদের রাকিব ভাইয়া, সবচেয়ে ইংরেজি অলরেডি একটা ক্লাস করে ফ্যান হয়ে গেছে সত্য ভাইয়া। তো এরা সবাই মিলে আমরা কিন্তু কৃষি ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, তোমরা জানো। তো এই ব্যাচের আমাদের কোর্সের প্রাইস রাখা হয়েছে 1050 টাকা। তবে বড় ব্যাপার হলো যে প্রথম 1000 জনের জন্য, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কৃষির জন্য অনেক স্টুডেন্টরা ম্যাথে ভয় থাকে, তার জন্য ম্যাথের ভয়কে দূর করতে আমরা কি করছি, আমরা আল্লাহ জানে ভিডিও কি আছে চলতেছে, হ্যাঁ চলতেছে। দেখো ম্যাথের ভয়কে দূর করতে কি হলো, এটাতে চলে আসছে। ওকে, এই যে এই প্রথমে 1000 জনের জন্য এগ্রি বুস্টার ম্যাথ বুকটা আমরা দিচ্ছি। তো এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটাও তোমরা কি পেয়ে যাবে বলো তো ভাইয়া, প্রথম 1000 জনের মধ্যে থাকলে। যেহেতু 1000 জনের এখনো সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাও। তবে মজার বিষয় হলো আমরা কিন্তু তোমাদের জন্য একটা সীমিত সময়ের একটা অফার চলতেছে, যে তোমরা সেই অফারে 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবে বই সহ। এই বইটা এতটাই হেল্প করবে, আমার ক্লাস আর এই বইটা যদি কেউ কৃষির জন্য পাশাপাশি রাখে ভাই আর কিচ্ছু লাগবে না। মানে 92 পেজ, আরও এখন ফুল সিলেবাস মিলে আরও কিছু পেজ অ্যাড হয়ে 102-3 পেজ সর্বোচ্চ যাবে। এই বইটা একটা বেস্ট তোমাকে ম্যাথের হেল্প করবে।
এখানে শুধু কৃষিতে পড়লে কৃষির জন্য পড়ানো হবে, কৃষির জন্যই পড়ানো হবে, কিন্তু তোমার এই ছাড়াও অন্যান্য জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ভালো মতো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এই ছাড়াও এই ব্যাচটার মধ্যে কিন্তু এখনো সুযোগ আছে ভাইয়া, দ্রুত তোমরা যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাবা। আর দ্বিতীয় একটা কথা বলে রাখি, অনেক সাউন্ড হয়ে গেছে, সেটা কি জেইউডি এর জন্য, জেইউডি তো অনেকের টার্গেট, সেখানের জন্য আমরা কি করতেছি, ক্লাস, এক্সাম এবং ম্যাটেরিয়াল সব কিছু, ক্লাসগুলো নর্মাল কোনো ক্লাস না, আমরা এখানে রাখতেছি রিভিশন ক্লাস। মানে তোমার মেডিকেলের পরে স্টুডেন্টরা তো জাহাঙ্গীরনগর ডিকে অনেকে টার্গেট করবে, আবার অনেকে এগ্রি টার্গেট করবে, আর যদি কেউ দুইটাকে টার্গেট করে দুইটা বেসিক, খুবই সীমিত মূল্যে এই কারণে রাখা হয়েছে। ক্লাসগুলো আমরা রিভিশন ক্লাস রাখবো, বায়োলজির জন্য 7টা রাখবো, কেমিস্ট্রির জন্য 5টা রাখবো, আর এই আইকিউর জন্য 2টা রাখবো, ঠিক আছে। তোমাদের রাকিব ভাইয়া এবং আমার এই ব্যাচটা, তো এই ব্যাচের মধ্যে ক্লাস তো এগুলো একদম রিভিশন, মানে আমাদের সাথে তুমি রিভিশন দিবা, তোমার কাজ হবে যে ক্লাসে ভাইয়ারা যা বলবে একটা দিনে একটা রিভিশন ক্লাসে 2টা করে চ্যাপ্টার শেষ করাই দিব। তার মানে এই ক্লাসে যেইভাবে আমরা যা পড়াবো তুমি শুধু বসে বসে দেখবা, ক্লাসটা বসে বসে দেখবা, কোন লাইন পড়া লাগবে কি করা লাগবে সব আমরা করাই দিব, তোমার জাস্ট হলো দায়িত্ব হলো ক্লাসটা করা। তারপর এক্সাম আমরা কি নিব, এক্সাম নিব একদম পুরো টপ নচ কোয়ালিটির, আমাদের এক্সাম 1 তারিখ থেকে শুরু হবে, ডিসেম্বর 1 তারিখ থেকে এই ব্যাচের এক্সাম। এটা কি আমরা যেন মেডিকেল স্টুডেন্টরা, তোমরা যারা মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ একটা ভালো সাপোর্ট পাও, এবং পাশাপাশি যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ তোমরাও যেন একটা ভালো সাপোর্ট পাও, কারণ আগে থেকে একটা প্রশ্ন সমাধান, এই জন্য মেডিকেলের আগে আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ করবো, ক্লাসগুলো মেডিকেল এক্সামের পর থেকে 13 তারিখ থেকে শুরু হবে, আর এক্সামগুলো মেইন রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো শুরু হবে মেডিকেল এক্সামের পর থেকে। আর ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা দুই ধরনের জিনিস দিব, সেটা কি দিব, আমরা দিব তোমার হলো যে অ্যানালাইসিস বুকটা দিব জাহাঙ্গীরনগরে, এবং সাজেশন বুকটা দিব। এই সব কিছু মিলে এই কোর্সের কোর্স ফি হলো কত, 569 টাকা। তবে মজার বিষয় হলো প্রথম 600 জনের জন্য চলতেছে 450 টাকার অফারটা। আরও খুশির সংবাদ হলো এখন একটা জিও 50 কুপন চলতেছে, যদি এই কুপনটা পেতে চাও তোমাদেরকে জাস্ট যেই কোনো ব্যাচে যদি ভর্তি হও বা বিস্তারিত জানতে চাও, এই কুপনটা নিতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা 01314770610, এখানে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত সব বলে দিবে, কিভাবে কুপন পাবা, কিভাবে কি করবা, ঠিক আছে। তো এই যে এখনো এই কুপন দিলে তুমি 399 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। দেখো এত কিছু আমরা 399 টাকা দিচ্ছি, কেন দিচ্ছি জানো, একটা বেস্ট একটা শিক্ষার্থী যেন আমাদের কাছ থেকে জাহাঙ্গীরনগরে যায়, যেন আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর মানেই হলো মেসন। এবং তোমরা জানো যে কৃষিতে আগে থেকে আমাদের মেসনের সবচেয়ে বেশি শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, তো কৃষি মানে মেসন আগে থেকে আছে, এখন যেন আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর মানেই মেসন, ঠিক আছে। তো এই হলো অনেকগুলো গল্প করছে, ঠিক না। ওকে, এই তো এই ম্যাথ এখন তো হয়ে গেছে, 6 দুগুণে 12 আর 24 থাকে 424, 4 20 আসে 96, এই যে দেখো শেষ। তো এই হলো কথা, পড়ার মাঝখানে একটু মার্কেটিং করলাম, ঠিক আছে। তো যারা ভর্তি হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা মেসেজ দিও, ঠিক আছে, দেরি করো না, কারণ যেহেতু সবকিছু ভাইয়ারা বোঝানোর চেষ্টা করতেছে সবকিছু। আসো এই ম্যাথগুলা এটা নিজেরা করবা, এইগুলো কি বলো ভাইয়া, বি স্কোয়ার বাই আর, এই সব কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো হলো সব তোমাদেরকে কি করবে, ছলনা দিচ্ছে। আর এখানে 40 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি হবে, 0.4 মিটার হবে, 0.4 মিটার, আর তো এটা তো আছে, তার মানে ওই যে 20 স্কোয়ার বাই এটা তো মনে হয় একই ম্যাথ হয়ে গেল না, মনে হয় এগুলো মনে হয় একটু বারবার আসছে। ওকে, একটু খেয়াল করো। ওকে, এবার আসো ভাইয়া, কত টান পড়ে, এগুলো একই ম্যাথ ডাবল বার আসছে, একই ম্যাথ ডাবল বার আসছে, কেন মুখী তরণ এটা হলো বৃত্তাকার পথে ব্যাসার্ধ, একই ম্যাথ ডাবল বার আসছে। ওকে আসো, কৌণিক বেগ, আসো 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 আসো, কি এবার কি শিখাচ্ছে, এবার শিখাচ্ছে কৌণিক বেগ। তো কৌণিক বেগের ক্ষেত্রে না কয়েকটা জিনিস একটু জানা লাগবে। দেখো বেগের ক্ষেত্রে আমরা ভি জানলে, কৌণিকের বেগের ক্ষেত্রে আমরা জানি এটাকে ওমেগা, কি ওমেগা। এখানে ত্বরণ এ জানলে, এখানে কৌণিকের ক্ষেত্রে আমরা জানি আলফা, ঠিক আছে। এখানে ক্ষেত্রে আমরা এটাকে এস জানলে, তোমার এখানে ক্ষেত্রে আমরা কি জানি থিটা, তাই কিনা, আর টি টি এ জানি, ঠিক আছে। ওকে, এইটুকু। এখন খেয়াল করে দেখো আরেকটা জিনিস হলো আদিবেগ, এখানের মধ্যে যদি ইউ জানি, এখানে জানি কি ওমেগা নট। এখান থেকে আরেকটা জিনিস একটু জেনে রাখা লাগবে তোমাদের, সেটা হলো কি, কোনো কিছুর সাথে দেখো তুমি যদি এই ওমেগা আছে এটার সাথে যদি একটা ব্যাসার্ধ দিয়ে গুণ করো তাহলে বেগ পেয়ে যাবা। তাহলে তুমি যখন এখানে আলফা আছে, আলফার সাথে একটা আর দিয়ে গুণ করলে তুমি ত্বরণ পেয়ে যাবা। বুঝতে পারছো, মানে কি একটা ব্যাসার্ধ দিয়ে গুণ করলে ত্বরণ পেয়ে যাবা, তারপর তোমার হলো যে কি, মানে কৌণিকের সাথে একটা ব্যাসার্ধ দিয়ে গুণ করলে তুমি বেগ ত্বরণ এগুলো পেয়ে যাবা, ঠিক আছে। এই জিনিসগুলো জানা থাকলেই হবে। চলো আমরা একটা ম্যাথ দেখবো এখান থেকে। বলতেছি কি, তো ওমেগার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলো তো ভাইয়া, 2πn/t, তাই কিনা, এটাই আমাদের কাজে লাগবে একদম ম্যাক্সিমাম টাইমে। দেখো একটা পাখা প্রতি মিনিটে 60 বার ঘুরে, পাখাটির কৌণিক বেগ কত, মানে ওমেগার মান জানতে চাইছে কত। দেখো কি হয়েছে, কতবার ঘুরে, 60 বার ঘুরে, কত মিনিটে, প্রতি মিনিটে মানে 90। তাহলে এই 0 0 কাটাকাটি, তাহলে 3 3 9, 3 2 6, মানে 4π/3, 4π/3, 4π/3 অপশন নাই, তার মানে কি
এখানে একটা অপশন নাই। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে আসো, এই যে দেখো বৃত্তাকার পথে প্রতি মিনিটে 225 বার আবর্তন করলে এর রৈখিক বেগ কত? রৈখিক বেগ মানে কি? ভি ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা মানে কি? 2πn/t, তাই কি না? ইনটু আর, আর এর মান তো দেওয়াই আছে যে 4.5 মিটার ব্যাসার্ধ। 2π, এন এর মান দেওয়া আছে কত দেখো তো ভাই, এন এর মান দেওয়া আছে 225, আর টি এর মান দেওয়া আছে কত? প্রতি মিনিট মানে 60 সেকেন্ড ইনটু 4.5। এই তো আশা করি বুঝতে পারছো। যেহেতু এই মানগুলা একদম পুরো তোমার 107, 8, 9 আছে, তার কারণে কি তুমি 3.1416 এটা দিয়ে এক্সাক্ট মান পাবা না, এগুলো 16-17 সালে আসছে। ঠিক আছে, এবার আসো ভাই এখানে আসো, বৃত্ত একবার সময় নিলে 10 সেকেন্ড সময় লাগে, কৌণিক বেগ কত? ওই একই, ভি ইকুয়াল টু কত? ওমেগা। দেখো কি বলি, ওমেগা ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? 2πn/t, তাই কিনা? এখানে তো আছে 2π, একবার ঘুরছে যেহেতু, তাহলে 2π/t মানে কি হবে বলো তো ভাইয়া? মানে হবে π/5, 5/5 হলো অ্যান্সার, মানে এরকম অ্যান্সার হইতে পারে। বুঝছো 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 বুঝছো, যেন না কাটা যায়। এই কাটা গেলে একটু বইলো, মানে ফোন টোন দিয়া দিও যে ভাইয়া ক্লাস তো কেটে গেছে। ওকে আসো, বিভব শক্তি। বিভব শক্তি এই কনসেপ্টটা অনেক মজার, আমার ভাল লাগে। ঠিক আছে, বিভব শক্তি দেখো, তোমরা গতিশক্তিতে, এটা গতিশক্তি মনে হয় 11 নম্বর কনসেপ্টে পড়াইছিলাম, ইকি দিয়ে আমরা প্রকাশ করলে, বিভব শক্তিতে আমরা ইপি দিয়ে প্রকাশ করি। ইপি ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া? এম জি এইচ। ঠিক আছে, ওকে। এখন এখানে দেখো, এই হলো বিভব শক্তি। বিভব শক্তি থেকে প্রথম প্রশ্ন আসে, আচ্ছা মনে রাখবা যে মানে ভূপৃষ্ঠে দেখো, একটু একটু খেয়াল করো, একটু এই জিনিসটা লিখে রাখি, একটু লিখে রাখি তাহলে কাজে দিবে। ভূপৃষ্ঠে কি হয়েছে? স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি হয়? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্ট একটু মনে রাখবা। পূর্ব মুহূর্তে কি হবে বলো তো ভাইয়া? গতিশক্তি ইকুয়াল টু কি হবে? বিভব শক্তি। গতিশক্তি ইকুয়াল টু কি হবে? বিভব শক্তি। গতিশক্তি ইকুয়াল টু কি হবে? বিভব শক্তি। ঠিক আছে, তার মানে ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে যদি গতিশক্তি জানতে চাই, তুমি বিভব শক্তি দিয়ে চাইলেই করতে পারবা, কারণ তুমি জানো যে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে। এম এর মান দেওয়া আছে, এম এর মান কত দেওয়া আছে? 200 গ্রাম। 200 গ্রাম, যেটাকে তুমি চাইলে কি লিখতে পারো বলো তো ভাইয়া? 0.2 কেজি। জি এর মান তো আছে কত? 9.8, আর এখানে এইচ এর মান আছে কত? 10 মিটার। তাহলে তোমরাই আমাকে বলো ভাইয়া, ইপি ইকুয়াল টু কত হবে? এম জি এইচ না? 0.2 9.8 ইন্টু 10, এই তো। তাহলে এটা কত হবে? এটা হবে 2 9 2 18 মানে 19.6। এই যে দেখো 19.6, কত মজার না? আর আমরা তো জানি বিভব শক্তির একক জুল, এগুলো তো আমরা জানি। ঠিক আছে, একই কোশ্চেন দেখো, গতিশক্তি কত হবে? ওই যে সেম, ভূপৃষ্ঠকে স্পর্শ করা ঠিক পূর্ব মুহূর্তে বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়, তাহলে কি হবে? এম জি এইচ ইকুয়াল টু, তাহলে এম এর মান কত আছে? 8, জি এর মান আছে 9.8, আর এইচ এর মান কত আছে? 15। কত হবে? তুমি দেখো এটাকে 15কে 8 দিয়ে গুণবার কত হলে কত হয়? 150, মানে তোমার হয় 120, তাই না? হ্যাঁ 120 গুণন 9.8, তাই কিনা? তাহলে তুমি বলো এটা যদি 10 হইতো তাহলে হইতো কত? 1200। 10 হইলে এটা হইতো কত? 1200, তার মানে 1200-এর আশেপাশে, তার মানে 1176। দেখো এইভাবে করবা, বুঝতে পারছো? কিন্তু যখন পাশাপাশি 588, 589, 590 থাকে, তখন এই ম্যাথগুলো করা পসিবল হয় না অনেক সময়। দেখো এই যে যখন তোমাকে বলবে যে দেখো 60 মিটার উচ্চতা, মানে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান কত দেওয়া আছে? 60 মিটার। আর কি বলা আছে? যে একটা বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটি গতিশক্তির বিভব শক্তি। দেখো যদি এরকম হয় যে গতিশক্তি বিভব শক্তির x গুণ হয়, তখন তোমাকে কি জিজ্ঞেস করছে বলো তো ভাইয়া? কোন উচ্চতায় পড়বে, তাই না? ওই উচ্চতা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? ওই উচ্চতা ইকুয়াল টু হবে h/x+1। তার মানে এটা কত হবে বলো তো ভাইয়া? বা n গুণ হয়, তুমি এটাকে n লেখো, n গুণ হয়, তাহলে এখানে তুমি x বসাইতে পারবা, এই সূত্রটা এইভাবে বানাইতে পারবা, x = h/n+1। তাহলে h এর মান কত আছে? 60, এটা কয় গুণ হয়েছে? 5 গুণ, তার মানে 5 + 1, তার মানে কি 60/6 মানে 10। দেখো 10 মিটার। দেখো কত ইজি না? কত ইজি লাগে আমাদের কাছে।
এবার দেখো 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে গতিশক্তি বিভীষিতির সমান হবে। সমান হওয়া মানে কি, n এর মান 1, তাহলে কি হবে বলো তো ভাইয়া, x ইকুয়াল টু কি হবে h ভাগ n প্লাস 1, তাহলে h এর মান আছে 20, n এর মান আছে 1 প্লাস 1 মানে 10 মিটার। ফাইন ফাইন। ওকে আসো ক্ষমতা। ক্ষমতার ক্ষেত্রে মনে রাখবা টপিক 20, এই যে আসো এই স্লাইডে আসো, ক্ষমতার ক্ষেত্রে মনে রাখবা ক্ষমতার কি, ক্ষমতার ক্ষেত্রে অনেকগুলো জিনিস একটু লাগে। p ইকুয়াল টু আমরা কি জানি, সরি w/t, তাই কিনা, এগুলো আমরা জানি একদম এই বেসিক কনসেপ্ট দিয়ে। এখন এইখান থেকে যে জিনিসটা হয় কি, এখান থেকে এককটা আসে ক্ষমতার, আর কি আসে বলতো ভাইয়া, মাত্রা আসে। আমি কখনো কোনো কিছু তোমাদের উপর নতুন জিনিস ছাড়ি না, কিন্তু এটা ছাড়লাম। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা ক্ষমতার একক কি, ক্ষমতার একক এটা জানাবা, আর ক্ষমতার মাত্রা কি এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? হইতেছে ভিডিও? হ্যাঁ হচ্ছে। ওকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবা যে এককটা কি আর মাত্রাটা কি, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব। যদি কমেন্ট বক্সে না জানাও খবর আছে কিন্তু। চলো আমরা এই টপিকটা দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবো এবং কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দেখো এখানে বলছে যে, ও আচ্ছা দেখো পি ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাইয়া, সূত্র জানি w/t। আবার তুমি w ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, তুমি আবার w ইকুয়াল টু জানো fs, এটা কি আছে, এটা ডট গুণফল অবস্থায় আছে। তাই এখানে তোমাকে f এর মানও দেওয়া আছে ভেক্টরে, আর s এর মানও দেওয়া আছে ভেক্টরে, তাহলে w এর মানটা আমরা একটু বের করি। তাহলে w ইকুয়াল টু হবে, এই দেখো f এর মানটা দেওয়া আছে, যেহেতু ডট গুণফল করব তাহলে একটু বসাই, 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর কি আছে ইনটু কি হবে, অ্যাসেটটা কি হবে i ক্যাপ প্লাস 3j ক্যাপ, i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখানে হচ্ছে কি 2 প্লাস 15 মাইনাস 2, তার মানে 15। তার মানে এখানে কি 15 আর t এর মানটা আছে কত, t এর মানটা আছে 2 সেকেন্ড, তার মানে 7.5 ওয়াট। ওকে, আশা করি বুঝতে পারছো। অনেক সময় কি করে, অশ্ব ক্ষমতা জিজ্ঞাসা করে। অশ্ব ক্ষমতা মনে রাখবা, এক অশ্ব ক্ষমতা সমান সমান কত বলো তো ভাইয়া, অশ্ব ক্ষমতা সমান সমান কত, 746 ওয়াট। তার মানে তুমি যখন ওয়াট থেকে অশ্ব ক্ষমতা বলবে, ধরো এখানে আসছে কত 7.5 ওয়াট, তাহলে সেখানে অশ্ব ক্ষমতা যাইতে হলে 746 দিয়ে ইয়া করে দিতে, তখন অশ্ব ক্ষমতা পেয়ে যাইতে বা হর্স পাওয়ার, ঠিক আছে? মানে অনেকে এইচপি দিয়ে প্রকাশ করে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো কি বলছে, 60 কেজি ভরা একজন ব্যক্তি 10 মিনিটে 600 মিটার উঁচুতে উঠতে পারে, তার ক্ষমতা কত, সবই দিয়ে দিচ্ছে। আর কি লাগবে, p ইকুয়াল টু mgh/t। ওকে, আরেকটা জিনিস একটু শিখাবো, কারণ ক্ষমতা থেকে অনেক সময় কি বলে তোমার হচ্ছে ক্রেনের ক্ষেত্রে, একটু এই সাইডে একটু এটা আগে এটা শেষ করে নেই। m এর মান কত আছে 60, g এর মান আছে 9.8, h এর মান দেওয়া আছে কত 10, আর এখানে আছে 600। দেখো এই 60 আর 10 আর এই 600 কাটাকাটি, তাহলে থাকতেছে কি 9.8। ও 10 মিনিট আছে, তার মানে 60 আছে। দেখো এই 60 আর 10 কাটাকাটি এটা, তাহলে 60 গুণন 9.8 মানে এটা কত হবে, মানে 600-র আশেপাশে, মানে 588। দেখো একটা মিনিট, আমি একটু দরজাটা খুলে আসি, কেউ একজন অফিসে আসছে। ওকে, যেখানে ছিলাম আর কি, তো এই হলো 588 ওয়াট, ঠিক আছে? ওকে, এবার আসো কি বলছে, 55 কেজি ভরের একজন ব্যক্তি 3 সেকেন্ডে 3 মিটার উঁচু সিঁড়ি বেয়ে উঠে, ব্যক্তির ক্ষমতা কত? p ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, w/t। w মানে কি mgh/t। m এর মানটা কত 55, g এর মানটা কত 9.8, h এর মানটা কত 3 মিটার, আর t এর মানটা কত 3 সেকেন্ড। এটা কাটাকাটি, 55কে 9.8 দিয়ে গুণ করলে একটু মানে দেখো কত আসে, 550-এর আশেপাশে আসবে, 550-এর আশেপাশে এইটা আছে। এভাবে হিসাব করবা, কিভাবে বুঝলাম, 9.8কে তুমি 10 ধরে নিবা, তখন 550-এর আশেপাশে আছে। এবার আসো এখানের মধ্যে, এই যে দেখো ক্রেন চলে আসছে, ক্রেনের এই কনসেপ্টটার কথাই বলছিলাম। ধরো ক্রেনের কথা বললে, ক্রেনের ক্ষেত্রে ক্ষমতার সূত্রটা কি মনে রাখবা, শুধু ক্রেনের ক্ষেত্রে এটা হয় p ইকুয়াল টু বা সমবেগে থাকলে fv, এটা কি ভিটা সমবেগে থাকলে। তাহলে এখানে দেখো, এই যে দেখো 600 কেজি দেওয়া আছে, এখানে 1 মিটার পার সেকেন্ড বেগে আছে, তার মানে v এর মানটা 0.1, আর f এর মানটা কি বলছে দেখো তো ভাইয়া, এখানে পাথরকে ক্রেনের সাহায্যে উঠাতে ক্রেনের ক্ষমতা কত, তাহলে এখানে কি হবে, f মানে কি বলো তো ভাইয়া mg, তাই না? তাহলে এখানে 600 গুণন 9.8 গুণন 0.1, তাহলে 0.1 আর 0 কাটাকাটি, তাহলে থাকতেছে কত 6 নং 54, 540, আর 6 8 48,
তার মানে হয় কত 588। বুঝতে পারছো বিষয়টা? আর যদি বলা থাকতো যে এখানে সাইড দিয়ে বলে দিত জি এর মান 10, তখন 10 ধরবা। বুঝতে পারছো? ওকে, আসো এবার এটা কত, এটা কত, এটা হলো 20 ছিল। আচ্ছা কুলম্বে এটা 21, 11 কেন লেখা, 21। কুলম্বের সূত্রের ক্ষেত্রে যেই জিনিসগুলো একটু জানা লাগবে খেয়াল করে দেখো। কুলম্বের সূত্র তিনটা জিনিসের উপর নির্ভর করে, একটা হলো আধানের মানের উপর, দূরত্বের উপর, মাধ্যমের প্রকৃতির উপর। তো কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, F = Q1/Q2 ডিভাইডেড বাই R স্কয়ার জানি, এবং এইখানের মধ্যে এই কেটা যে ধ্রুবকটা আছে এখানে 1/4πε0 আসে। তো এখান থেকে এপসাইলন নটের অনেক সময় এককটা জিজ্ঞেস করে, কার এককটা জিজ্ঞেস করে, এপসাইলন নটের। আর এইটার মানটা আমরা মনে রাখতে হবে কত, দেখো এখানের মধ্যে 1/4πε0 মান হলো 9 × 10⁹, কিন্তু এপসাইলন নটের মান হলো 8.854 × 10⁻²। কিন্তু জিজ্ঞেস করে এখান থেকে এপসাইলন নটের একক আর মাত্রা, একক আর মাত্রা। এখন সেটা কিভাবে বের করবো, দেখো এপসাইলন নটটাকে এক সাইডে নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসি, তাহলে কি থাকতেছে 4πε0 = কি থাকতেছে Q1/Q2 আর FR স্কয়ার, তাই কিনা? তাহলে এটা হলে এটার ক্ষেত্রে এককটা কি হবে, Q1 এর ক্ষেত্রে কি হয়েছে বলো তো ভাইয়া, এগুলো তো সব আধান, তার মানে কুলম, আর F এর ক্ষেত্রে নিউটন, আর R এর ক্ষেত্রে মিটার স্কয়ার, তার মানে কুলম স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এই যে দেখো এটাই সূত্র, একক কুলম স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এটা কি, এটা হলো তোমার হলো যে কিসের, এপসাইলন নটের। 4π এর তো কোনো একক নাই, তার মানে এপসাইলন নটের। এবার দেখো এপসাইলন নটের মাত্রা কি হতে পারে, দেখো এই Q1 আর Q2 এর ক্ষেত্রে কি, আচ্ছা যাও আরেকটা, এবার তোমাদেরকে আরেকটা কাজ দিয়ে দিই, সব তো শিখিয়ে দিলাম, আর মাত্রাটা তোমরা বের করবা, ঠিক আছে? এটা তোমরা বের করে আমাদেরকে জানাবে। এখান থেকে আরো কয়েকটা জিনিস একটু জানা লাগে, সেটা হলো কি, বলের সাথে দেখো ভাইয়া, বলের সাথে এই আদানদ্বয়ের সম্পর্ক কি হয়, সমানুপাতিক, এবং বলের সাথে এখানে কি হয়, ব্যাসার্ধের সম্পর্ক কি হয়, ব্যস্তানুপাতিক হয়, বর্গের ব্যস্তানুপাতিক। এটা একটু মনে রাখবা। তার মানে এরা কি হয়, সমানুপাতিক, এরা কি হয়, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আসো ভাইয়া, এইখানে আসো ভাইয়া, কি বলছে, শূন্যস্থানে পারমিটিভিটি, মানে অনেক সময় বাংলা টার্ম ইউজ করে এপসাইলন নটের, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস একটু মনে রাখবা, এপসাইলন নটটা কি শূন্য মাধ্যমে, আর এপসাইলন এটা কি অন্যান্য সকল মাধ্যমে, ঠিক আছে? দেখো পারমিটিভিটির একক কোনটি, দেখো একক কোনটা শিখাইছিলাম, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2, এইটা ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার আসো শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র ভেক্টরের সাহায্যে প্রকাশ করো। মনে রাখবা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে বললে একটা সুন্দর হিসাবটা শিখাই দেই, F = আছে কি 1/4πε0 Q1/Q2 R স্কয়ার, আর ভেক্টরের সাহায্যে প্রকাশ করলে একটা আর ভেক্টর দিয়ে গুণ করে দিবা। তাহলে এখানে কি থাকতেছে বলো তো ভাই, কাটাকাটি করলে কি থাকতেছে